নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ভেজ বিরিয়ানি রেসিপি। নিরামিষের দিনে বাড়িতে যদি বিরিয়ানি খেতে মন চায় তাহলে কিন্তু এই রেসিপিটা ফলো করে আপনারা খুব সহজেই বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু মনেই হবে না যেটা ভেজ বিরিয়ানি, এতটা সুস্বাদু খেতে হয়। এই বিরিয়ানি বানানোর পদ্ধতি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। আমি যেহেতু বিরিয়ানিটা 500 গ্রাম চালে করছি, তাই আমি এখানে যা যা ব্যবহার করব সব কিন্তু এই চালের পরিমাপটা মেপেই ব্যবহার করব। আপনারা যদি বেশি পরিমাণ চাল ব্যবহার করেন, ধরুন 1 কেজি বা 1.5 কেজি, সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা ব্যবহার করবেন জিনিসগুলো। এরপরে কিন্তু চালের মধ্যে যেহেতু বেশি পরিমাণে ধুলোবালি থেকে থাকে, সেই জন্য কিন্তু ভালো করে আমি এখানে চালটা ধুয়ে নিয়েছি। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে কিন্তু আমাদেরকে চালটা ধুয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে প্রায় 3বার মতো জল পাল্টে পাল্টে ধুয়েছি। তবে বাসমতি চাল বেশি ধোয়ার প্রয়োজন নেই, এর যে একটা সুগন্ধ থাকে সেটা কিন্তু বেশি ধুলে চলে যাবে। সেই জন্য কিন্তু 2 থেকে 3বার মতো জল পাল্টে ধুয়ে নিলেই কিন্তু আমাদের চালটা ধোয়া হয়ে যাবে। খুব একটা বেশি ধোয়ার কিন্তু প্রয়োজন নেই। আর আমি কিন্তু এখানে লং গ্রেন বাসমতি রাইস ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু মিডিয়াম গ্রেন যেটা রয়েছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে বিরিয়ানি তো একটু লম্বা চালটা হলে এবং ঝরঝরে হয়, দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি এখানে লং গ্রেন রাইসটা ব্যবহার করেছি। এরপর আমি কিন্তু একটি হাঁড়ির মধ্যে, যেহেতু ভাতটা আমি সেদ্ধ করে নেব, মানে চালটা সেদ্ধ করে নেব, সেই জন্য কিন্তু আমি এখানে জল গরম করতে আগে থাকতেই বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। ধুয়ে রাখা চালটা কিন্তু আপনারা চাইলে 5 থেকে 10 মিনিট জলের মধ্যে ভিজিয়েও রাখতে পারেন। আমি জলের মধ্যে ভিজিয়ে রাখিনি, সঙ্গে সঙ্গে ধুয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। ভাতটা করার সময় কিন্তু আমি এর মধ্যে কোনো গোটা গরম মশলা দিইনি। আমি একেবারে তেলের মধ্যে যখন দেবো, মানে যখন কষাবো সবজিটা দিয়ে, তখন কিন্তু দেবো। ভাতের মধ্যে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু 15 মিনিট মতো ভাতটা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, মানে চালটা সেদ্ধ করে নিয়েছি। 80% সেদ্ধ করতে হবে, 20% কিন্তু বাকি থাকবে, মানে একটু শক্ত থাকবে চালটা, যেহেতু দমে দেওয়া হবে তখন, সেই জন্য। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কি হবে, তখন কিন্তু যখন আমরা বিরিয়ানিটা দমে দেবো, যখন ভালো করে মেশাবো চালটা, লেয়ারিং করব, তখন কিন্তু এটা চালগুলো ঘাটা হয়ে যেতে পারে এবং ভেঙে যেতে পারে। সেই জন্যই কিন্তু আমি এখানে চালটা 80% সেদ্ধ করে নিয়েছি। এরপরে কিন্তু আমি এখানে পনিরটা বাড়িতে বানিয়েছিলাম। আপনারা চাইলে পনিরটা বাড়িতে বানিয়ে নিতেই পারেন। যতটা পরিমাণ ভিনিগার নেবেন, ঠিক তার সেম পরিমাণে জল মেশাবেন ভিনিগারের সাথে। ধরুন 1 চামচ যদি ভিনিগার নেন, তাহলে 1 চামচ জল মেশাবেন। এরপরে এটা দুধের মধ্যে ভালো করে যখন দুধটা ফুটে আসবে, তখন কিন্তু এটা দিয়ে গ্যাসের ফ্লেমটা 1-2 মিনিট পরে অফ করে দিলে কিন্তু সুন্দর একটা পনির, মানে ছানাটা দুধটা থেকে কেটে যাবে। এরপর একটা ভারী পাত্রের মধ্যে ছানার জলটা ঝরিয়ে নিয়ে 4 থেকে 5 ঘন্টা মতো রেখে দিলেই কিন্তু পনিরটা সুন্দর সেট হয়ে যাবে। আমি কিন্তু পনিরটা বাড়িতে বানিয়েছি, কারণ বাড়িতে বানানো পনিরের টেস্ট কিন্তু অনেকটা বেশি হয় দোকানের চাইতে। সেই জন্যই কিন্তু পনিরটা আমি বাড়িতে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু দোকান থেকে কিনেও নিতে পারেন পনিরটা, তাতেও কোনো অসুবিধে নেই। শুধুমাত্র টেস্টটা যাতে ভালো হয় সেই জন্য কিন্তু আমি পনিরটা বাড়িতে বানিয়েছি। এখানে কিন্তু আমি 1 লিটার দুধের পনির বানিয়েছি। আর এখানে আমি একটি পাত্রের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছিলাম। সাদা তেল গরম করে কিন্তু এখানে আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। হালকা একটা গায়ে ব্রাউন কালার চলে আসবে, সেই পর্যায়ে কিন্তু পনিরগুলো তুলে নেব। পনির কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই। পনির খুব একটা বেশি কড়া করে ভাজলে আমার পছন্দ না, এবং বাড়িতেও খুব একটা কেউ পছন্দ করে না। সেই জন্যই কিন্তু আমি এখানে পনিরটা খুব হালকা করে, হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে কিন্তু আমি এখানে পনিরগুলো তুলে নেব। দেখুন পনিরগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আমাদের কিন্তু পনিরটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। পনিরটা ভাজার সময় কিন্তু আমি নুনের ব্যবহার করিনি, এমনি নর্মালি ভেজেছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু নুন, সামান্য পরিমাণে হলুদের ব্যবহারও করতে পারেন। আমি এখানে নর্মালি ভেজেছি। পনিরটা কিন্তু আমাদের হালকা একটা ব্রাউন কালার চলে এসছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে পনিরটা তুলে নিচ্ছি। এরপরে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে বিরিয়ানির আলু যেই সাইজে কাটা হয় সেই সাইজে কিন্তু আমি এখানে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, এবং এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ হালকা করে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি নুন আর হলুদটা ভালো করে বিরিয়ানির আলুটার সাথে মিশিয়ে নেব। এবং আলুটা কিন্তু আপনারা এক কাজ করতে পারেন, সেদ্ধ করেও কিন্তু ভাজতে পারেন। তবে আমার মনে হয় বিরিয়ানির আলু কাঁচাটা যদি দম কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে
খুব লালচে করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে অনেকটা টেস্টফুল হয়। আমি কিন্তু এখানে দেখবেন যখন ভিডিওটা বুঝতেই পারছেন লাল লাল করে ভেজেছি আমি, ঢাকা দিয়ে দিয়ে বারবার করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি এখানে আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভাজতে আমার আধা ঘন্টার বেশি সময় লেগেছে। একটু হাতে সময় রেখে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে দম কমিয়ে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কতটা মুচমুচে লাল লাল করে ভেজেছি। এতে কিন্তু আমার এইভাবে কিন্তু বিরিয়ানির আলু যদি ভাজা হয়, আমার কাছে তো মনে হয় যে বিরিয়ানির টেস্টটা অনেকটা বেশি ভালো হয় যখন আলুটার সাথে ভাতটা বা রাইসটা খাওয়া হয়। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন, তবে আমার মনে এরকম লাল মুচমুচে করে ভাজলে কিন্তু বিরিয়ানির সাথে এই আলুটা খেতে বেশি ভালো লাগে। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি আলুটা একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে আবার বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। ফুলকপিটা আমি কিন্তু আগে থাকতে 5 মিনিট মতো গরম জলের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম। তাতে কি হয়, ফুলকপির যে সার থাকে বা কীটনাশক দেওয়া হয় বা যদি কোনো বিষাক্ত কিছু থেকে থাকে সেটা কিন্তু জলটা ভাপিয়ে ফেলে দিলে কিন্তু ফুলকপিটা শরীরের পক্ষে কোনো ক্ষতিকর হয় না। এর মধ্যে কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 7 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। ফুলকপি যেহেতু ভাপানো রয়েছে খুব একটা ভাজতে টাইম লাগবে না। এরপরে ঢাকা খুলে আবারও কিন্তু আমি হালকা হাতে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটু লালচে লালচে করে ভাজবো, সেই জন্য কিন্তু আবারও ঢাকা দিয়ে আমি ওই 7 থেকে 8 মিনিট মতো ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন ফুলকপিটা কিন্তু লালচে লালচে ভাজা হয়ে গিয়েছে। সবজি যত লালচে করে ভাজা হবে ভেজ বিরিয়ানিতে, লালচে করে যত সবজি ভাজা হবে, একটু মুচমুচে হবে, একটু সময় নিয়ে ভাজা হবে, তত কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেকটা বেশি ভালো হয় খেতে। আমাদের কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে, ফুলকপিটা আমি তুলে রেখে দিয়েছি। এরপরে একটা মিক্সিং জারের মধ্যে একটা মাঝারি সাইজের আমি টমেটো নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 4-5টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন, কম বেশি যে যেমন পছন্দ করেন। এরপরে কয়েক টুকরো আমি আদা দিয়ে দিয়েছি, দিয়ে মিক্সিং জারে ঢাকাটা লাগিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি জল ব্যবহার করিনি যেহেতু টমেটো রয়েছে সেই জন্য। এরপর একটি পাত্রের মধ্যে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কেশর। কেশর কিন্তু দিলে বিরিয়ানির সেন্টটাই আলাদা রকম হয়, স্মেলটা ভীষণ ভালো হয়। এর মধ্যে আমি কয়েক ফোঁটা আতর দিয়েছি, সামান্য পরিমাণ গোলাপ জল, কেওড়া জল দিয়ে কিন্তু এটা মিশিয়ে নেব। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে ফুড কালার শরীরের পক্ষেও ভালো না, আর বিরিয়ানিতে দিলে খুব একটা ভালো দেখায়ও না, আর সেন্টটা অতটা ভালোভাবে বের হয় না। সেই জন্য কিন্তু আমি এখানে কেশর দিয়ে এটা রেখে দিয়েছি। আর উষ্ণ গরম দুধের মধ্যে কেশরটা ভেজালে কি হয়, গরম জলের থেকে বা নর্মাল জলের থেকে কেশরের কালারটা কিন্তু খুব ভালো হয়, ওই জন্য কিন্তু আমি উষ্ণ গরম দুধের মধ্যে ভিজিয়েছি। এরপরে কিন্তু আমি সয়াবিনটা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, 10-15 মিনিট ভেজালেই হবে। তারপর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বড় চামচে 2 চামচ ঘরে পাতা টক দই, আমি টক দইটা ঘরেই বসিয়েছিলাম, আপনারা দোকান থেকে কিনে নিতে পারেন, টক দই দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সব এবার গুঁড়ো মশলা এক এক করে দিয়ে দেবো। প্রথমে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, তারপরে দিয়েছি ধনের গুঁড়ো, তারপরে দিয়েছি জিরের গুঁড়ো। এরপর একটা সুন্দর যাতে কালার আসে সেই জন্য কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মতো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, পরে আপনাদের সাথে একটা যে কোনো ভিডিওতে বিরিয়ানির মশলার রেসিপিটা আমি শেয়ার করে নেব। দোকানের বিরিয়ানির মশলার চাইতে বাড়িতে বানানো বিরিয়ানির মশলার এত সুন্দর টেস্ট, আপনাদের সাথে অবশ্যই একবার শেয়ার করে নেব। বিরিয়ানির মশলাটা বাড়িতে বানালেই বুঝতে পারবেন, এত সুন্দর সেন্ট বের হয়, কি বলবো, না বানালে বুঝতে পারবেন না। একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে নেবো। এরপরে আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটাও আমার বাড়িতে বানানো, আমি ঘি মাখন এগুলো বাড়িতেই বানানো পছন্দ করি, কারণ বাড়ির বানানো জিনিস দোকানের চাইতে কিন্তু অনেক বেশি টেস্টফুল হয়, সেই জন্য কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। ঘিটা দিয়ে ভালো করে টক দইয়ের সাথে যা যা গুঁড়ো মশলা রয়েছে সব কিন্তু আমি ভালো করে এখানে মিশিয়ে নেবো, যাতে খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। আমাদের কিন্তু মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আর আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কারণ যেহেতু আদা কাঁচা লঙ্কা টমেটোটা পেস্ট করেছিলাম সেই জন্য কিন্তু আমি এখানে আলাদা করে গুঁড়ো লঙ্কা দিইনি, এতে ভীষণ পরিমাণে ঝাল হয়ে যাবে। এরপরে আমি ম্যারিনেট করে রাখা মশলার মধ্যে আমি ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিয়েছি। আলু ফুলকপি দেওয়ার পরে আমি যে সয়াবিনগুলো ভেজাতে দিয়েছিলাম সেই সয়াবিনগুলো থেকে ভালো করে জলটা আমি নিগড়ে নিয়েছি। এরপর আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিনটা ভেজে নিতে পারেন, আমি সয়াবিনটা ভাজিনি। এক তো সয়াবিন ভাজতে প্রচণ্ড তেল লাগে, যা শরীরের পক্ষে একদমই ভালো না। আর দ্বিতীয় হচ্ছে সয়াবিন ভাজলে একটু শক্ত হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি সয়াবিনটা এখানে কাঁচাই ব্যবহার করেছি। যখন আমরা এটাকে তেলের মধ্যে দিয়ে কষাবো তখন কিন্তু সয়াবিনটা অলরেডি কুকড হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি এখানে সয়াবিনটা কাঁচাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সামান্য নুন হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজেও নিতে পারেন।
এরপরে কিন্তু আমি এখানে যা যা আমি মশলাটা রেডি করেছিলাম, এরপরে ফুলকপি, আলু আর সয়াবিনটা ভালো করে ম্যারিনেট করে নেব। পনিরটা দেবো না, যেহেতু পনির তো একেবারেই নরম, পনির এর মধ্যে দিয়ে কিন্তু ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। আমরা যখন লেয়ারিং করব তখন পনিরটা আমরা ভালোভাবে লেয়ারে সাজিয়ে দেব। এরপরে কিন্তু আমরা এখানে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এটা মশলাটা ম্যারিনেট করে যে 10 মিনিট মতো রাখতে পারেন, খুব বেশি ম্যারিনেট করে রাখার কিন্তু প্রয়োজন নেই, যেহেতু আমাদের সমস্ত সবজি ভাজা রয়েছে, তাই ম্যারিনেট করে যে আধ ঘন্টা 2 ঘন্টা মতো রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই। এরপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, একটু মানে জাস্ট হালকা মতো ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। আদা আর টমেটোর যে একটা কাঁচা গন্ধ রয়েছে সেটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে গন্ধটা না থাকে। ভালো করে কিন্তু আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমরা ম্যারিনেট করে রাখা আলু, ফুলকপি, সয়াবিনের মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে মেশাতে হবে, যেহেতু সয়াবিনটা শুধু কাঁচা রয়েছে, বাকি আলু আর ফুলকপি কিন্তু আমরা ভেজে নিয়েছি খুব সুন্দর করে, জাস্ট হালকা। এটা কিন্তু বিরিয়ানিটা করতে খুব একটা বেশি সময় লাগে না, খুব সহজেই চটজলদি আপনারা বানিয়ে নিতে পারেন এটা। নিরামিষের দিনে বাড়িতে পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর যে টেস্ট হয় বিরিয়ানির, যদি আপনারা না বানিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন না। ভীষণ ভালো সেন্ট বেরোয় এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়। আমি কিন্তু এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে একটু হাতে সময় নিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো সমস্ত মশলার সাথে আমি এটা কষিয়ে নিয়েছি। খুব একটা বেশি কষানোর প্রয়োজন নেই, যেহেতু মশলাটা তো আমাদের কষানো হয়ে গেছিলো। আর সমস্ত এখানে ফুলকপি, আলু এগুলো সমস্ত কিছু ভাজা রয়েছে, শুধু সয়াবিনটা যেহেতু কাঁচা ব্যবহার করেছি সেই জন্য কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবং ম্যারিনেট করে যে আমি বোলটায় রেখেছিলাম সেই বোলটার ধোয়া জল কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করছি। এতে কিন্তু রান্নার টেস্ট অনেকটা বেড়ে যায়। যেই মশলাই আপনি দেন না কেন, যদি সেই বোল বা মিক্সিং জার ধোয়া জল ব্যবহার করেন, এতে কিন্তু ভালোভাবে রান্নার টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়। এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ নুনের ব্যবহার করছি। নুনটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে হবে। আমরা যখন সয়াবিন, আলু আর ফুলকপিটা ভেজেছিলাম তখনও কিন্তু নুনের ব্যবহার করেছি। চালটা যখন সেদ্ধ করেছি তখনও নুনের ব্যবহার করেছি। যেহেতু সয়াবিনটা রয়েছে আমরা কাঁচাই দিয়েছি, সেই জন্য কিন্তু আমি সামান্য পরিমাণ এখানে নুনটার ব্যবহার করেছি। মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমরা কিন্তু এক এক করে মশলা থেকে আলু, ফুলকপি এবং সয়াবিন সব একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। যেহেতু এবার আমাদের রেডি হয়ে গেছে, শুধু আমরা চাল দিয়ে লেয়ারিং করব, মানে যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে যেহেতু লেয়ারিং করা হবে, সেই জন্য করে আমি এখানে এক এক করে আলু, ফুলকপি, খুব সাবধানে কিন্তু এগুলো আস্তে আস্তে করে তুলে নিতে হবে। বুঝতেই পারছেন যেহেতু আলু ফুলকপিগুলো ভাজা ছিল, ফুলকপি তো ভাজা হয়ে যাওয়ার পরে যখন মশলায় কষানো একেবারে ছোটো ছোটো হয়ে যায়, সেই জন্য কিন্তু খুব ভালো করে কিন্তু এখানে আলু, ফুলকপি, সয়াবিনগুলো কিন্তু এক এক করে আমি এখানে তুলে নিচ্ছি। এই বিরিয়ানির টেস্টটা এতটাই ভালো হয় যে কি বলবো, যদি বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। যে কোনো নিরামিষের দিনে, বার ব্রতের দিনে, ধরুন কোনো দিন পূর্ণিমা পড়েছে বা কোনো দিন পুজো বাড়ি, সেদিন কিন্তু আপনারা অনায়াসে এই বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। সেন্ট কিন্তু একেবারে বিরিয়ানির মতো হবে আর খেতেও পুরো বিরিয়ানির মতো হবে। এরপরে কড়াইয়ের মধ্যে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা কিন্তু আমরা রেখে দিয়েছি। তার ওপর থেকে সেদ্ধ করে রাখা আমি এখানে ভাতটা দিয়ে দিচ্ছি। মানে চালটা যে সেদ্ধ করে রেখেছিলাম, দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। চাল সেদ্ধ করবেন সবসময় কিন্তু 70 থেকে 80%। পুরোপুরি সেদ্ধ করলে কিন্তু একেবারেই হবে না, এবং চেষ্টা করবেন চালটা সেদ্ধ করে যেন যখন ভাতের ফ্যানটা ঝরাবেন তখন চেষ্টা করবেন যে যাতে মিনিমাম ফ্যানটা 1 ঘন্টা মতো ঝরে যায়, মানে 1 ঘন্টা মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন চালটা সেদ্ধ করে। এরপরে কিন্তু আমাদের একটা লেয়ার হয়ে গিয়েছে। ওপর থেকে আমি এখানে 6টা আলুর ব্যবহার করেছিলাম, 6টা টুকরো আলু, এর মধ্যে আমি 3টে টুকরো আলু এখানে দিয়ে দিয়েছি। এরপরে ভেজে রাখা পনিরগুলো আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পনিরের সাইজটা একটু বড় রেখেছি। ভেজ বিরিয়ানি বুঝতেই পারছেন পনির ছাড়া তো ইনকমপ্লিট, সেই জন্য কিন্তু আমি এখানে পনিরের সাইজটা একটু বড় রেখেছি। আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন। এরপরে আমি ওপর থেকে কিন্তু বেশ খানিকটা পরিমাণ এখানে সয়াবিনটাও দিয়ে দিচ্ছি। সয়াবিনটা দেওয়া হয়ে গিয়েছে আমাদের। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা, মানে মশলার সাথে যে কষিয়ে রেখেছিলাম ফুলকপি, কয়েকটা ফুলকপির এখানে টুকরো দিয়ে দেবো। ফুলকপির টুকরোগুলো কিন্তু আমাদের দেওয়া প্রায় হয়ে গিয়েছে। এই ওপর থেকে কিন্তু আমি আবার একটা ভাতের লেয়ার দেব।
ভাতের লেয়ারটা কিন্তু খুব ভালোভাবে দিয়ে দিতে হবে, যাতে কোনোভাবেই যে নিচের যে লেয়ারে মানে মিডল লেয়ারে যে হচ্ছে ফুলকপি, সয়াবিন, আলুগুলো রয়েছে সেগুলো যেন খুব ভালোভাবে কভার হয়ে যায়। আমি কিন্তু এখানে ভালোভাবে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ঠিক এই পর্যায়ে আমি আবার যে বাকি 3টে যে আলু রয়েছে, আমি কিন্তু টোটাল এখানে 6টা আলুর ব্যবহার করেছি, মানে 6 পিস আলু ব্যবহার করেছি। 3টে আলু কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে যে সয়াবিনগুলো রয়েছিল, বাকি সয়াবিনগুলো কিন্তু আমি এখানে এবার দিয়ে দিলাম। বাকি সয়াবিনগুলো দেওয়ার পরে এরপরে আমি এখানে দিয়ে দেবো ফুলকপিগুলো। যে কয়েকটা ফুলকপি ছিল সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এবার আমি দিয়ে দেবো পনির। যা পনির রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবো। এটা কিন্তু আমাদের লাস্ট লেয়ারিং, এর উপরে কিন্তু আরেকটা ভাতের লেয়ার হবে। আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে প্রথম লেয়ারটায় কিন্তু আমি বিরিয়ানি মশলা দিইনি, এই লেয়ারটাই আমি বিরিয়ানি মশলা দেবো। আপনারা যদি তখন বিরিয়ানি মশলা দিতে চান, ফার্স্ট লেয়ার যেটা হয়েছিল তখন কিন্তু সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা ছড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু তখন বিরিয়ানির মশলাটা আর ব্যবহার করিনি। এখন কিন্তু আমি সামান্য পরিমাণ বিরিয়ানির মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে এখানে দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি ওপর থেকে আবার একটা ভাতের লেয়ার করে দেব। ওপর থেকে যে বাকি যেটুকু ভাত রয়েছে সেই ভাতটা কিন্তু আমি এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে এটা কভার হয়ে যায়। ওপর থেকে ভাতটা দেওয়ার পরে আমি যে দুধের মধ্যে মানে উষ্ণ গরম দুধের মধ্যে যে মিঠা আতর, তারপরে কেশর, গোলাপ জল, কেওড়া জল ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এরপর থেকে দিয়ে দেবো। ওপর থেকে আমি এখানে আবারও সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এরপরে যে দুধে ভেজানো কেশরটা রেখেছিলাম, দেখলেই বুঝতে পারবেন যে এত সুন্দর একটা কালার এসছে, ভীষণ সুন্দর একটা ইয়েলিশ কালার এসছে। এবং বিরিয়ানিতে সবসময় চেষ্টা করবেন কেশর ভেজানো দুধ বা জলটা ব্যবহার করার, ফুড কালারটা বাদে, কারণ এতে বিরিয়ানির স্মেলটা ভীষণ ভালো হয়, খেতেও ভালো লাগে, আর কালারটা কিন্তু হালকা একটা ইয়েলিশ কালার, ভীষণ সুন্দর হয়। সেই জন্য কিন্তু আমি এখানে কেশরটা ব্যবহার করেছি, ফুড কালারটা অ্যাভয়েড করেছি। উপর থেকে দিয়ে কিন্তু আমরা এখানে এটা ঢাকা দিয়ে দেব। আমি যে কড়াইয়ের ঢাকাটা ব্যবহার করেছি এর থেকে ভেতর থেকে কিন্তু ভাপ বের হয় না। আপনারা যদি এমন ঢাকা ব্যবহার করেন যে ভেতর থেকে ভাপ বের হয়, তাহলে কিন্তু সাইডে ঢাকার মুখটা আটা দিয়ে আটকে দিতে পারেন। এরপরে একটা চাটুর মধ্যে আমি এখানে গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়েছি, চাটুর উপর কিন্তু আমি কড়াইটা বসিয়ে মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো আমি এখানে দমে দিয়েছি। আর একেবারে কিন্তু ঢাকা লাগিয়ে আমি এখানে 10 মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। বিরিয়ানি কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। একবার হলো বাড়িতে বিরিয়ানি রেসিপিটা ট্রাই করে দেখবেন।